রেলের ৮০ ভাগ ইঞ্জিনের মেয়াদ পেরিয়েছে কয়েক দশক আগে। যাতায়াতে বাড়ছে ঝুঁকি, লোকবল সংকটের অজুহাত। সমাধানের আশ্বাস মন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে তৎপর সংঘবদ্ধ প্রতারক চক্র। শেডে থাকা পণ্য কম দামে বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কাস্টমসের সংশ্লিষ্ট ছাড়া সম্ভব নয়, দাবি সংশ্লিষ্টদের। ৫ মিনিটে পূরণ করা যায় এমন ফরমে অ্যাকাউন্ট খোলার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন করেনি ৮০ ভাগ ব্যাংক। মেয়াদ পেরিয়েছে সেপ্টেম্বরে। বাংলাদেশে ব্যবসা বাড়াতে পারছে না ফেসবুক। ঢাকার ঝুপড়ি ঘরে বসে মার্ক জাকারবার্গকে টেক্কা দিচ্ছে A1 কোম্পানি। ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবং করোনার কারণে দেশে আটকা পড়া গৃহকর্মীদের ফিরিয়ে নিতে কুয়েতের উদ্যোগ। 10 ডিসেম্বর থেকে বিমান চলাচল শুরু। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বাংলাদেশ রেলওয়ের ৮০% ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগে। যেগুলো রয়েছে তারও নেই সঠিক রক্ষণাবেক্ষণ। রেল কর্তৃপক্ষের অজুহাত লোকবল সংকটের। জোড়া তালি দেয়া ইঞ্জিনে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন নতুন ইঞ্জিন কেনার কোনো বিকল্প নেই, তবে পুরনোগুলো রক্ষণাবেক্ষণে বাজেট না বাড়ালে হুমকির মুখে পড়বে চলমান রেল ব্যবস্থা। রেলমন্ত্রী অবশ্য বলছেন সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ইঞ্জিনটির মেয়াদ পেরিয়েছে ২৫ বছর আগে। যেটি দিয়ে টেনে আনা হচ্ছে তারও জীবনকাল শেষ হয়েছে ২০ বছর আগে। বাংলাদেশের অধিকাংশ ইঞ্জিনের অবস্থায় এমন। স্বাধীনতার সময় রেলবহরে ইঞ্জিন ছিল ৪৮৬টি। এরপর গেল ৫০ বছরে যোগ হয়েছে শতাধিক। সব মিলিয়ে বর্তমানে ইঞ্জিন সংখ্যা ২৭৩টি, যার ৮০ ভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগে। মেয়াদ উত্তীর্ণ লোকোমোটিভ এগুলি দিয়ে এখন কাজ চলতেছে না। কোন রকম জীবন বাঁচে আমরা রেল চালাচ্ছি। যে হারে লোকবল আস্তে আস্তে রিটায়ার্ড চলে গেছে, কমে গেছে। লোকবল আমাদের খুব ক্রাইসিস। ইঞ্জিন যত পুরানো হচ্ছে বাড়ছে সংরক্ষণ বাজেটের চাহিদা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘাটতিও। গত ৫ বছরে ইঞ্জিন সংরক্ষণ চাহিদা বেড়েছে ৩ গুণ, ঘাটতি বেড়েছে সমানুপাতিক হারে। অনেক লোকোমোটিভ আমাদের বসায় রাখতে হয় মালামালের সমস্যার জন্য। মালামাল হবে স্বল্প পরিসরে বাজেট দেওয়া হয়, সেই বাজেটের ভিতরে আমরা কাজ করার চেষ্টা করি। এই অবস্থায় রেল ব্যবস্থা হুমকির মুখে, বলছেন রেল কর্মকর্তা ও যোগাযোগ বিশেষজ্ঞরা। বছরের শুরুতে আমি বাজেট পেয়েছি কম। বাজেট ঘাটতির কারণে কাজে প্রভাব অবশ্যই পড়ছে। ইঞ্জিন যদি সঠিক রক্ষণাবেক্ষণ না হয় তাহলে তার যে কমার্শিয়াল লাইফটা থাকার কথা সেটা কিন্তু সংক্ষিপ্ত হয়ে যায় এবং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশনের জন্য। সংকট সমাধানে ইঞ্জিন কেনাসহ রক্ষণাবেক্ষণ বাজেট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। 10টা আমরা মিটার গেজ পেয়েছি, এটা একদম ব্র্যান্ড নিউ, এবং আরও 20টা আমাদের পাইপলাইনে আছে। এগুলো আমরা খুব অল্প দিনের মধ্যে এগুলো পেয়ে যাব মিটার গেজ। আর 70টা, এরপরে আমরা আরও 70টা কিনছি। বর্তমানে 4টি ইঞ্জিন কেনা প্রকল্প চলমান রয়েছে। 140টি ইঞ্জিন কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭,০০০ কোটি টাকা। অথচ ইঞ্জিনগুলো রক্ষণাবেক্ষণে নেই তাদের নজর। যোগাযোগ বিশেষজ্ঞ বলছে শুধু নতুন ইঞ্জিন কিনলেই হবে না, পুরনোগুলো সংস্কারের বাজেট না বাড়ালে হুমকির মুখে পড়বে রেল ব্যবস্থা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে নিলামে ওঠা গাড়ির পাশাপাশি বিভিন্ন শেডে থাকা পণ্য কম দামে বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। কাস্টমস কর্মকর্তা পরিচয়ে আস্থা অর্জন এবং বন্দরের অভ্যন্তরে ঢুকে পণ্য পছন্দের সুযোগ পাওয়ায় সাধারণ মানুষও বিভ্রান্তিতে পড়ে তাদের ফাঁদে পা দিচ্ছেন। তবে কাস্টমসের অনুমতি ছাড়া এ ধরনের পণ্য বিক্রির কোনো সুযোগ নেই বলে দাবি বন্দর কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করতে পারি না, চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি। বন্দরের শেডে থাকা কাপড় কম দামে বিক্রির কথা বলে গাজীপুরের 2 তরুণের কাছ থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে কথিত কাস্টমস কর্মকর্তা সানোয়ার ও তার সহযোগীরা। এমনকি বন্দরের ভেতরে ঢুকে তারা কাপড় বাছাইয়ের সুযোগও পেয়েছিল। 5টার সময় গেটের সামনে দাঁড়ান, আপনার মাল পেয়ে যাবেন, আর আমাদের গাড়ি দিয়ে আপনাকে পৌঁছায় দিব, এরকম বলে আমাদেরকে
আমাদের হাত থেকে টাকা নিয়ে গেছে। তারা আমাদের কাছে ক্যাশ টাকা নিয়েছে, নেওয়ার পরে আমাদেরকে একটা ডকুমেন্ট হিসেবে একটা চেক দেয় 2 লক্ষ টাকার। তোরা ব্যাংকে যায় দেখি এই চেকটা হলো একটা মেয়ের নামে। শুধু এ 2 তরুণ নয়, তাদের মতো অনেকেই বন্দর কেন্দ্রিক এই প্রতারক চক্রের কবলে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। ঢাকার এই ব্যবসায়ীকে বন্দরের শেড থেকে মসুর ডাল দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে 23 লাখ টাকা। তারা কাস্টম অফিসার বলে আমাকে বন্দর থেকে মসুর ডাল দিবে বলে আমার কাছ থেকে 23,20,000 টাকা নিয়েছে। সিআইডির অভিযানে বন্দর কেন্দ্রিক প্রতারক চক্রের 6 সদস্য গ্রেপ্তার হয়। দেশের বিভিন্ন স্থান থেকে একের পর এক অভিযোগ আসছে। এমনকি চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরেও এই প্রতারক চক্রের প্রভাব রয়েছে জানায় সিআইডি। মংলা বা চিটং পোর্টের মধ্যে যে শেডে বিভিন্ন ধরনের পণ্য আছে, যেমন গাড়ি আছে, কাপড় আছে এবং অন্যান্য পণ্য রাখা আছে, তাদেরকে ওই সমস্ত পণ্য দেখিয়ে তাদেরকে প্রলুব্ধ করে তারপর তারা টাকা আদায় করে ভাই। তবে বন্দর কর্মকর্তাদের দাবি, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বন্দর থেকে কোনো পণ্য বাইরে বিক্রির সুযোগ নেই। বর্তমানে অন্তত 5টি সরকারি সংস্থা বন্দরের নিরাপত্তা তদারকি করছে। সারাদিনে 6-7 হাজার লোক ঢুকে এবং এর সাথে 2 জন লোক আরেকজনকে দেখিয়ে যদি বলে যে এই মালটা তুমি নিয়ে যেতে পারবা, এই গুডসটা তুমি নিয়ে যেতে পারবা, সেটি কিন্তু সম্ভব না। কারণ এখন অটোমেশন ঘটেছে, এখানে 4-5টি সংস্থা কাজ করে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে আমদানিকারকদের ছাড় না করা মালামাল বছরের পর বছর পরে থাকে, আর এসব পণ্যকে পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ এই চক্র। সানোয়ার নামে এক ব্যক্তি এই চক্রের প্রধান বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 বছরের ব্যবধানে গড়ে 105.7% বেশি নতুন চাকরির সুযোগ তৈরি হয় দেশের ক্ষুদ্র কুটির শিল্প খাতে। মঙ্গলবার এক ওয়েবিনারে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি যৌথ গবেষণা প্রতিবেদনে তথ্য উঠে এসেছে বলে জানানো হয়। গবেষণায় 782 জন এসএমই উদ্যোক্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে পুরুষ উদ্যোক্তাদের চেয়ে মহিলা মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে 146.2% কাজের সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও সেবা খাতের প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 174%, আর শিল্পে কর্মসংস্থান হয়েছে 134%। অল্প কিছু সংখ্যক প্রতিষ্ঠানকেই আমরা এখন পর্যন্ত ব্যাংকিং এবং ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টরের আওতায় নিয়ে আসতে পেরেছি। মেজরিটি কিন্তু এখনো নট সার্ভড বাই দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তারা এখনো ঋণ পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক যাদের কোলাটেরাল নাই বা নতুন প্রতিষ্ঠান, তাদের জন্য একটা লোন গ্যারান্টি স্কিম করছে। এই লোন গ্যারান্টি স্কিমটা যদি ভালোভাবে করতে পারে, সম্প্রসারিত আকারে করতে পারে, তাহলে আমার মনে হয় যে আগামীতে ব্যাংকগুলো এই নতুন উদ্যোক্তা মানে এসএমইদের মধ্যে যারা ব্যাংকিং খাতের সাথে ফর্মাল রিলেশনশিপে নাই, তারাও কিন্তু এখানে থেকে ঋণ নিতে পারবে। দেশের ক্ষুদ্র কুটির শিল্প খাত নিয়ে একটি যৌথ গবেষণা করেছে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা অনলাইনে যুক্ত হচ্ছি আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক আরিফ খানের সঙ্গে। আরিফ খান, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আসলে কর্মসংস্থান তৈরিতে কতটুকু ভূমিকা রাখতে পারছে এবং তাদের সামনে প্রতিবন্ধকতাগুলো কি কি আছে? ধন্যবাদ সময় টেলিভিশনকে। আসলে ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেগুলোই হচ্ছে ইকোনমির ব্যাকবোন। আমরা বিভিন্ন রিসার্চে অনেক সময় জেনে আসছি যে আপনার জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, এদের গ্রোথ এবং চায়না, এদের গ্রোথ গুলো কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মাধ্যমে হয়েছে। এবং আমাদের দেশেও আপনার যে টোটাল লেবার ফোর্স, সেই লেবার ফোর্সের আমরা রিসেন্টলি জেনেছি প্রায় 70 to 90% কর্মসংস্থান কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা তৈরি করেন। এবং এইটা আমরা আইডিএলসি কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, আমরা লার্জেস্ট নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানি ইন দ্য মার্কেট। আমরা প্রায় 14 বছর আগে বড় কর্পোরেট গুলা লোনের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের লোন দেওয়া শুরু করেছিলাম এবং 14 বছরে কিন্তু আইডিএলসির এখন প্রায় 10,000 কোটি টাকা লোন বুক সাইজের মধ্যে 46% এই ক্ষুদ্র উদ্যোক্তাদের আমরা লোন দিচ্ছি। এবং এটা থেকে আমরা একটা জিনিস দেখতে পেরেছি যে ক্ষুদ্র উদ্যোক্তারা আসলে আমাদের এই গবেষণার যেটা পিআর এর সাথে আমরা করলাম, আমরা দেখেছি যে গত 8-10 বছরে
এখানে অ্যাভারেজ 105% বেশি কর্মসংস্থান গ্রো করেছে, মানে ডাবল হয়ে গেছে কর্মসংস্থান। এবং আপনারা যেটা বললেন যে নারী উদ্যোক্তাদের যে প্রতিষ্ঠান, সেখানে এটা 146% গ্রো করেছে। এবং সার্ভিস সেক্টরের যে কোম্পানি, ছোট ছোট উদ্যোক্তা, তাদের এখানে 174% গ্রো করেছে। সো আসলে একটা দেশের অর্থনীতিতে যে ব্যাপক প্রভাব পড়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করলে, সেটা এই গবেষণা থেকে প্রকাশিত হয়ে আসছে। তবে যেটা আপনি বললেন যে এখানে সমস্যা কি আছে, এখনো কিন্তু বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় যে আপনার টোটাল যে লোন, তার আমার ধারণা খুবই কম, 10 থেকে 15% বেশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নাই। এগুলো সব বড় উদ্যোক্তাদের জন্য আছে, লার্জ কর্পোরেট লোন আছে। এবং আমরা সবসময় একটা টেনশন করি যে লার্জ কর্পোরেটকে লোন দিলে মনে হয় লোন প্রপারলি পাওয়া যাবে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের টাকা দিলে সে টাকা ফেরত আসবে না। কিন্তু আইডিএলসি গত 14 বছরের রেকর্ড বলে বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমের ব্যাড লোন রেশিও বা মন্দ ঋণের রেশিও 9%, আর আইডিএলসির ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাড লোন বা মন্দ ঋণের রেশিও 3%। তার মানে আসলে ক্ষুদ্র উদ্যোক্তারা টাকা সময় মতো পরিশোধ করেন। এবং এই যে একটা ভীতিকর ধারণা ব্যাংকারদের মধ্যে যে বড়দেরকে দিতে হবে, ছোটদেরকে দিলে টাকা ফেরত পাওয়া যাবে না, আইডিএলসি এটা গত 14 বছরে প্রমাণ করেছে যে আসলে ক্ষুদ্র উদ্যোক্তারাই মোর রেসপন্সিবল এবং তাদেরকে টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়। এবং আরেকটা কথা বলে আমি এই মুহূর্তে শেষ করছি, যে মহিলা উদ্যোক্তাদের লোন দিলে সেখানেও আরেক টেনশন। অনেকে বলেন যে ওনারা ব্যবসা ঠিক মতো করতে পারেন না, ওনাদের এক্সিকিউশন ক্যাপাসিটি নেই। কিন্তু আমাদের রেকর্ড বলে আমরা 350 কোটি টাকা উইমেন উদ্যোক্তাদের লোন দিয়েছি, সেখানে ব্যাড লোনের রেশিও 1%। সো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ফ্যাক্ট এক ধরনের কথা বলছে আর মিথ আরেক ধরনের কথা বলছে। মিথ হচ্ছে যে এসএমই ফাইন্যান্সিং এ লোন বেশি ব্যাড হবে, ও মহিলাদের টাকা দিলে বেশি ব্যাড হবে, কিন্তু ফ্যাক্ট বলছে যে এখানে আসলে মন্দ ঋণের পরিমাণ কম হয়। তা আমি মনে করি যে এই যে আমাদের মাইন্ডসেট, ব্যাংকারদের, সিনিয়র সিইও, বোর্ড অফ ডিরেক্টরদের, যে আমরা লার্জ কর্পোরেটকে লোন দিব, এসএমই ক্ষুদ্র উদ্যোক্তাদের দিব না, এই মাইন্ডসেটটা হচ্ছে বড় প্রধান প্রতিবন্ধকতা। এই মাইন্ডসেটটা যদি পরিবর্তন হয়, সেজন্যই আমরা এই রিসার্চটা করেছি, যাতে সমস্ত মার্কেট, সমস্ত পলিসি মেকাররা একসাথে জানতে পারেন যে ক্ষুদ্র উদ্যোক্তারাই আসলে দেশের ব্যাকবোন, এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমেই অনেক মানুষের কর্মসংস্থান হয়। এবং আমাদের যে অ্যানুয়াল জিডিপি গ্রোথ রেট গত 10 বছরে অ্যাটলিস্ট 7% প্লাস গ্রোথ হচ্ছে, এটা কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে। আরিফ খান, আমরা যেটা জানতে চাচ্ছি, আপনাদের ফাইন্ডিংসে যেগুলো পাওয়া গেছে যে ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তারা খুব সুন্দর ব্যবসা করছে লোন নিয়ে, তো সেই ক্ষেত্রে তাদের অর্থায়নে আপনারা আসলে কি ধরনের আরো বেশি উদ্যোগ নিচ্ছেন তাদেরকে অর্থায়ন করার জন্য? একটা যেটা আমরা আপনাকে বললাম যে আমরা 10-12 বছর আগেই সমস্ত টাকা লার্জ কর্পোরেট দিকে দিতাম। এখন আপনার 9-10 হাজার কোটি টাকা লোনের মধ্যে 46% ওদেরকে দেওয়া মানে হচ্ছে আমরা কিন্তু অর্ধেকের বেশি টাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের দিচ্ছি। এটাই একটা ইন্ডিকেশন যে আমরা প্রতি বছর বাড়াচ্ছি আমাদের ব্যালেন্স শিটের এদের টোটাল অংশগ্রহণ। এবং মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে আমরা আরো বেশি এক্সপানশন প্রোগ্রাম নিয়েছি, সেপারেট আমরা ডিপার্টমেন্ট করেছি, উইমেন লেড ডিপার্টমেন্ট করেছি, এবং সিম্পলিফাইড পদ্ধতিতে কিভাবে লোন দেওয়া যায় সেটা করেছি। এবং কোনো ক্ষেত্রে এই যে করোনার সময় অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা টাকা প্রপারলি দিতে পারে নাই, 6 মাস ধরে তাদের জীবন থেকে আসলে টাইমটা চলে গেছে, তাদের ব্যবসা বন্ধ ছিল, দোকান বন্ধ ছিল, তারা টাকা পরিশোধ করতে পারেন, তাদেরকে আমরা ওই সময়টা বাড়িয়ে দিয়েছি, 6 মাস 9 মাস টাইম এক্সটেন্ড করে দিয়েছি, যে আপনার এই সময়ের টাকাটা পরবর্তীতে আমাদেরকে দিয়ে দেবেন। সো আমরা একই সাথে এদের পরিমাণ, আমাদের লোনের পরিমাণ বাড়াচ্ছি, মহিলা উদ্যোক্তাদের লোন দেওয়ার প্রক্রিয়াটা সহজতর করছি, এবং আমরা এখন ছোট ছোট আরো মাইক্রো উদ্যোক্তাদের সাথে কাজ করার জন্য আমরা কিছু বড় অর্গানাইজেশনের সাথে এমওইউ করছি, যাদের অসংখ্য ক্ষুদ্র গ্রাহক আছে, তাদের মাধ্যমে আমরা সেই লোনগুলো ডিস্ট্রিবিউট করছি। আমি মনে করি যে বাংলাদেশের সবারই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত, এবং বেশ কিছু ব্যাংক অলরেডি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তো আমি মনে করি আগামীতে আপনারা এসএমই ফাইন্যান্সিং বা ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের পরিমাণে আরো বড় প্রভাব দেখতে পারবেন। এবং এই ক্ষেত্রে একটা কথা বলতেই হয়, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আমাদের কিন্তু একটা সেপারেট এসএমইদের জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্ট করেছে, এসএমই ডিপার্টমেন্ট হয়েছে, এবং সেখানে জেনারেল ম্যানেজার আছেন এবং একটা ফুল টিম আছে। এবং তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অথবা জাইকা, জাপানিজ অর্গানাইজেশন, এদের টাকা কিন্তু আমাদের এসএমইদেরকে দিচ্ছে একটা স্বল্প সুদে। আমরা কিন্তু 8-9% রেটে ওই লোনগুলা গ্রাহকদের পৌঁছে দিচ্ছি। সো আমি মনে করি অলরেডি বাংলাদেশ ব্যাংক একটা প্রসেস স্টার্ট করেছে গত 5-7 বছর ধরে, এবং আইডিএলসি ওটা একটা ব্যাপক অংশগ্রহণ করে, এবং এখানে কিন্তু 100% টাকা রিকভার করে আমরা বাংলাদেশ ব্যাংকে ফেরত দিচ্ছি। তো আমি মনে করি, আবারও বলছি, যে ধারণা যে ক্ষুদ্র উদ্যোক্তাদের টাকা দিলে টাকা নষ্ট হবে, সেটা কিন্তু ঠিক না। আসলে বাংলাদেশের ব্যাংকের সব টাকা যে 10% এনপিএল, এটা কিন্তু লার্জ
কর্পোরেটরাই করছে। এবং লার্জ কর্পোরেটরা যখন টাকা দেয় না, তারা কিন্তু কোর্টে যে বিভিন্ন ধরনের আইনগত আশ্রয় নিয়ে রিট পিটিশন করে স্টে অর্ডার করে টাকা ফেরত দিচ্ছে না। কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের কিন্তু এই ধরনের মাসল নাই। তারা টাকা না দিলে তারা চেষ্টা করে কেমন করে টাকাটা পরিশোধ করে। তারা অ্যাটলিস্ট ফোকাস ভাবে বিজনেস করার চেষ্টা করে। তারা লিগাল সিস্টেমকে ম্যানিপুলেট করার চেষ্টা করে না, তারা পলিটিক্যাল পাওয়ার ইউজ করে না। কিন্তু তারাই দেশে বেশিরভাগ লোকের চাকরি দেয়। তা আমি আবারও বলছি যে এইটা আমাদের যত বেশি তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো আমাদের ব্যাংকিং সিস্টেম, তত বেশি মানুষের উপকার আমরা কাজ করতে পারবো। জনাব আরিফ খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরাও আশা করি আপনাদের এই গবেষণা প্রতিবেদনের তথ্য ক্ষুদ্র যারা ব্যবসা করেন তাদের অর্থায়নে সহায়ক হবে, এই আশা আমরাও করি। ধন্যবাদ আরিফ খান। ধন্যবাদ। মাত্র 5 মিনিটে 2 পাতার ফর্ম পূরণ করে খোলা যাবে ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট। বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা বাস্তবায়ন করেনি 80 আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকগুলো বলছে নতুন ফর্ম বাস্তবায়নে কাজ চলছে। দ্রুত সব ব্যাংকের সেবা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলতে গেলেই 10 থেকে 18 পাতার কেওয়াইসি বা নো ইয়োর কাস্টমার ফর্মে বিভিন্ন তথ্য দিতে হয় গ্রাহকদের। সময় লাগে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। নানা ধরনের তথ্য দিতে গিয়ে বিরক্ত বোধ করেন গ্রাহক, বিড়ম্বনায় পড়েন ব্যাংকার। এমন ভোগান্তি কমাতে ও সময় বাঁচিয়ে আর্থিক প্রবৃদ্ধি বাড়াতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। শুধু ছবি আর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে হালনাগাদ করা 2 পাতার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম চালু করে তা বাস্তবায়নের নির্দেশ দেয় জুন মাসের মধ্যে। পরবর্তীতে সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হলেও এখনও কার্যকর করেনি সরকারি বেসরকারি বেশিরভাগ ব্যাংক। অনেক পাতা হলে তাদের বুঝতে সমস্যা হয়। যৌথ একটা কমিটি হয়েছে এবং সেই কমিটি কাজ চলছে। প্রিন্টিংটা আমাদের এগুচ্ছে, আমরা আগামী সপ্তাহে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা সারা বাংলাদেশে প্রিন্টেড ফর্মটাও আমরা পাঠিয়ে দিতে পারবো। এটাকে সংক্ষিপ্ত করা এবং সহজীকরণ করার ফলে আমাদের কাস্টমারদের মধ্যেও একটা পজিটিভ দিক এসছে, যার ফলে আমরা ক্লায়েন্টদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ভালো হয়, ক্লায়েন্টরা খুব উৎসাহ নিয়ে আমাদের কাছে অ্যাকাউন্ট করতে আসে। কেন্দ্র ব্যাংকের এই নির্দেশনা এখনো কেন বাস্তবায়ন হয়নি এমন প্রশ্নের উত্তর মেলেনি নিয়ন্ত্রণ সংস্থার কাছে। যদিও গ্রাহক সুবিধায় সব ব্যাংকে এই ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের পরামর্শ উন্নয়ন অর্থনীতিবিদদের। যত কম নগদ লেনদেন করা যায়, ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায়, অথবা একটা সিস্টেমের মাধ্যমে আমাদের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম বা এগুলোর মাধ্যমে কিন্তু লেনদেন হচ্ছে। তো আমি মনে করি যে এটি একটি চমৎকার উদ্যোগ, সব ব্যাংকেরই এটি তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত। মডারেট ব্যাংকিং ব্যবস্থাপনার অংশ হিসেবে আর্থিক প্রতিষ্ঠানের সব ক্ষেত্রের লেনদেন ও কার্যক্রম আরও সহজ করতে পারলে গ্রাহকরা দ্রুত সেবা পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ ভার্চুয়াল আইডি কার্ড পেতে যাচ্ছেন দেশের প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার। বুধবার সন্ধ্যা 7টায় আনুষ্ঠানিকভাবে ফ্রিল্যান্সারদের মাঝে ভার্চুয়াল আইডি কার্ড বিতরণ শুরু করবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গণভবন থেকে এই ভার্চুয়াল কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয় এবং শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিবন্ধনের মাধ্যমে পোর্টাল থেকে নিজেদের ভার্চুয়াল কার্ড নিতে পারবেন ফ্রিল্যান্সাররা। রাজধানীর গ্রিন রোডের ঝুপড়ি ঘরে বসে টেক্কা দিচ্ছে মার্ক জাকারবার্গের ফেসবুককে। শুনে অবাক হলেও ঘটনা সত্য। এ নিয়ে আদালতে পর্যন্ত যেতে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। গ্রিন রোডের A1 কোম্পানির স্বত্বাধিকারী বলছেন তারাও ছেড়ে কথা বলবেন না ফেসবুককে। সামাজিকতা রক্ষা থেকে শুরু করে জীবন জীবিকা চালাতে ব্যবসা বাণিজ্য সবকিছুতে জড়িয়ে আছে ফেসবুক। অথচ বাংলাদেশে ব্যবসা বাড়াতে এই প্রতিষ্ঠানটিকেই হোঁচট খেতে হচ্ছে, কেননা এজন্য দরকার দেশের কোড সহ BTCL এর নিবন্ধন। অথচ facebook.com.bd নামে 2008 সালে BTCL এর কাছ থেকে ডোমেন কিনে রেখেছে A1 সফটওয়্যার নামের দেশের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে A1 কোম্পানিটি facebook.com.bd ডোমেনের দাম হেঁকেছে $6 মিলিয়ন বা 51 কোটি টাকা। তাতেই গোল বেঁধেছে। ফেসবুক কর্তৃপক্ষ আইনি নোটিশ পাঠিয়েও A1কে কাবু করতে পারেনি। সে কারণে ফেসবুক হেঁটেছে মামলার পথে। facebook.com.bdর মাধ্যমে ফেসবুকের রূপ ধারণ করে অনেক প্রকার বেআইনি কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হওয়ার সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না।
রাজধানীর গ্রিন রোডের সরু গলির ভেতরে পুরাতন একটি ভবনের চতুর্থ তলায় A1-এর অফিস। 2 রুমের অফিসটিতে কয়েকটি কম্পিউটার আর কিছু তারের স্তূপ ছাড়া কিছুই নেই। A1 মূলত এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করে। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, তারা আইন মেনে ডোমেন কিনেছেন, লড়তে চান ফেসবুকের বিরুদ্ধে। যেহেতু অলরেডি মামলা করেছে, আমাদের তো কোর্টের মাধ্যমেই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আইনি পথে ফেসবুক রয়েছে সুবিধাজনক অবস্থানে। A1 সফটওয়্যারটা আসলে ফেসবুক নামে ট্রেডমার্ক অবশ্যই নেই, তো যে ক্ষেত্রে এখানে A1 সফটওয়্যার হেরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঝুপড়ি ঘরে বসে মার্ক জাকারবার্গের ফেসবুককে টেক্কা দেওয়ার ঘটনাটি তাই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইউটিউবের চ্যানেল বদলে দিয়েছে কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রাম শিমুলিয়ার আর্থ-সামাজিক অবস্থা। 2016 সালের জুন মাস থেকে ইউটিউবের চ্যানেলে কাজ করে জীবন ধারণের জন্য বাড়তি আয় করছেন গ্রামবাসী। দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা ও বাঙালি সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতেই এ প্রয়াস বলে জানান ইউটিউব চ্যানেলের মালিকেরা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। গ্রামে ঢুকলেই চোখে পড়বে বাঁশ, খড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রাণীর ভাস্কর্য। কোথাও বা পুকুরের মধ্যে তৈরি করা হয়েছে সুদৃশ্য ঘর। সারি ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরির জন্য একই ধরনের পোশাকে নারীরা ছোটেন রান্নার কাজে, আবার কোথাও রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন গ্রামের বয়োজ্যেষ্ঠরা। প্রতিদিনের এমন চিত্র কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউটিউব গ্রামে। এসব কার্যক্রমের ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে দিয়ে গ্রামের যুবকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আদিম মানুষে যারা রান্না করতো সেগুলোও রান্না করে তুলি, এখন যেগুলো রান্না করে সবই আমরা মূলত গ্রামের মানুষের ভিতরে তুলে ধরার চেষ্টা করি। স্টার্ট করি তখন আমরা নদীতে একটা ভেলা বানাইছিলাম, তারপরে স্লিপার বানানো হয় বাচ্চাদের খেলার জন্য, তারপরে আমরা আম গাছের উপর ঘর বানাই, তারপরে তাল গাছে ঘর বানানো হয়। শিমুলিয়া গ্রামে রয়েছে 2টি ইউটিউব চ্যানেল, যেখানে গ্রামের 16 জন নারী মাসে 3 থেকে 4 হাজার টাকা বেতনে 7 থেকে 8টি ভিডিও তৈরির কাজে অংশ নেন। কর্মসংস্থান হয়েছে 5 জন ক্যামেরাম্যানের। ইউটিউব গ্রামে অ্যারাউন্ড মি বিডি ও ভিলেজ গ্র্যান্ডপা কুকিং চ্যানেল নামে 2টি চ্যানেল কাজ করছে। তারা দেশীয় খাবার প্রস্তুত প্রণালী ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে কাজ করেন। রান্নাবাড়া করার শেষে গ্রামের ধনী গরিব সবাই মিলে আমরা এই খাবার খাই। যে আমরা স্যালারিটা পাই মাস শেষে, ওইটাকেও যারা বৃদ্ধ বয়স আছে তারা ওষুধপত্র কেনে। ইউটিউব উদ্যোক্তারা জানান, ইউটিউবের আয় পুরোটাই ব্যয় করা হয় গ্রামের সাধারণ মানুষের কল্যাণে। এখানে আমাদের প্রায় 40 জন লোক এসে জড়িত, প্রত্যেকের মাসিক সম্মান দেওয়া হয়, আর এর পাশাপাশি গ্রামের মানুষের পোশাক আশাক অনেক ঘর তুলে দিয়ে। ইউটিউব চ্যানেল উদ্যোক্তাদের তথ্য মতে শিমুলিয়া গ্রামের 2টি চ্যানেলে 40 জন মানুষ মাসিক বেতনে ভিডিও তৈরির কাজ করেন। সময় সংবাদ, কুষ্টিয়া। চট্টগ্রামের খাতুনগঞ্জে পৌঁছে যাচ্ছে আমদানি করা পেঁয়াজ। এই অবস্থায় পানির দরে বিক্রি করতে হচ্ছে পচনশীল পেঁয়াজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, যেটি বলতে পারি সেটি হচ্ছে আসলে চট্টগ্রামের খাতুনগঞ্জে যেটি সমস্যা সেটি হচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা যে পেঁয়াজগুলো আনছে তারা কিন্তু প্রথম দিকে আমরা যেটা দেখেছিলাম প্রতিটা বস্তা কিন্তু পাথর পড়েছিল। এরপর এখন যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বস্তার যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো কিন্তু পচে যাচ্ছে। আপনাকে যদি আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, সামনে যে চীন থেকে যে পেঁয়াজগুলো আনা হয়েছে প্রতি কেজি কিন্তু 30 থেকে 35 টাকা পর্যন্ত কেনা হয়েছে, কিন্তু এখন এগুলো পচে যাওয়ার কারণে কিন্তু এখন কোনো গ্রাহকরা সেই পেঁয়াজগুলো কিন্তু নিচ্ছে না। অনেক ক্ষেত্রে এই পেঁয়াজগুলো 5 টাকা কেজি বিক্রি হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছি পুরো বস্তায় কিন্তু ফেলে দেওয়া হচ্ছে বা ফেলে দেওয়া। এ পচে যাওয়ার অন্যতম যে কারণ সেটি হচ্ছে যে এসি কন্টেনার করে যে পেঁয়াজগুলো আনা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে চীন বা পাকিস্তান এবং মিয়ানমারের পেঁয়াজগুলো পচে যাচ্ছে কন্টেনার জটিলতার কারণে। সেটি হচ্ছে আরেকটি হচ্ছে যেটি হচ্ছে এই যে পেঁয়াজের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু হাজার হাজার কিন্তু ক্রেতা কিন্তু মাঠে নেমে যায়। তো মৌসুমী ব্যবসায়ীরা মাঠে নেমে যাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ বন্দরে চলে আসে, যার কারণে কিন্তু চাহিদার চেয়ে অতিরিক্ত পেঁয়াজ হয়ে গেছে, সেই জন্য কিন্তু পেঁয়াজগুলো পচে যাচ্ছে। তো ব্যবসায়ীরা বলছে আসলে তারা বলছেন যে আসলে একদিকে পাথর অন্যদিকে পচে যাওয়ার কারণে তারা দুর্ভোগে পড়ছেন। আপনারা হয়তো জানেন যে পেঁয়াজ গত বছর সেপ্টেম্বর 300 টাকা পর্যন্ত ঠেকেছিল এবং
এই বছরের সেপ্টেম্বরে যে পেঁয়াজের দাম ঠেকেছে প্রায় 80 থেকে 90 টাকা পর্যন্ত, কিন্তু সেই পেঁয়াজ এখন সর্বনিম্ন যে পেঁয়াজ, যে পাকিস্তানের যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 30 টাকা, এবং যে চীনের পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়, এবং যে মিশর এগুলো 35 থেকে 40 টাকা, অর্থাৎ 35 টাকার নিচে কিন্তু পেঁয়াজ পাওয়া যাচ্ছে। তবে ম্যাক্সিমাম যে পেঁয়াজ সেটি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে, পচে যাওয়ার কারণে তারা এখানে দুর্ভোগে পড়ছেন, এবং বন্দরে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। তো এখানকার ব্যবসায়ীরা তাদের সেই সমস্যার কথা জানিয়েছেন, এবং তারা বলছেন যে আসলে বিশ্বের যে দেশ থেকে পেঁয়াজগুলো আনা হচ্ছে তারা যেন পেঁয়াজ বা নিম্নমানের পেঁয়াজ না দেয় সেই বিষয়ে তারা নিশ্চিত করার জন্য সরকারকে বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সবুজ। রাজুক প্রণীত ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার খসড়ায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। ঢাকাকে বাসযোগ্য নগরী গড়তে সংস্থাটি সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছে। বুধবার আইএবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যথাযথ ড্যাব প্রণয়নে 15টি প্রস্তাব ও সুপারিশ করা হয়। এই ডকুমেন্টটা সকলের অংশগ্রহণ সুনিশ্চিত না করার কারণে ইতিমধ্যে প্রণীত আইন কানুনকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে, ধারাবাহিকতার অভাব রয়েছে, পেশাজীবীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই পুরো অ্যানালিসিস ভিত্তিক অথবা ইমপ্যাক্ট নির্ভর আলোচনাকে এক পেশে রেখে কিছু ভুল তথ্য উপস্থাপনের মধ্যে দিয়ে নতুন নতুন প্রস্তাবনা করা হয়েছে, এবং তার মধ্যে অনেকগুলো সাংঘর্ষিকতা ভরা, যার ফলে আমাদের জলাধার, জলাশয়, সরু রাস্তার প্রশস্তকরণ সকল কিছু ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। তাড়াহুড়া করার কারণে 15 বছরের ঢাকা শহরের প্ল্যান এবং এটার যে ভিশন, আমরা ঢাকা শহরকে আমাদের বাংলাদেশের রাজধানী হিসেবে দেখতে চাই। এটার ভবিষ্যৎকে এরকম হওয়া উচিত যে একটা স্বপ্নের শহর, যেটুকু ক্ষতি হয়ে গেছে, কিন্তু যেগুলো হয়নি সেগুলোকে যেন সেভাবে করা হয়। করোনার কারণে দেশে আটকা পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত। তাদেরকে ফিরিয়ে আনতে আগামী 10 ডিসেম্বর থেকে বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। মহামারী করোনার শুরুতে কুয়েত থেকে নিজ দেশে গিয়ে আটকা পড়েন প্রায় 10,000 গৃহকর্মী। অবশেষে তাদেরকে কুয়েতে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। এক বিবৃতিতে জানানো হয়, যে সকল গৃহকর্মীদের আকামার মেয়াদ আছে তারা ফের কুয়েতে প্রবেশ করতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনে আটকা পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে আগামী 10 ডিসেম্বর থেকে কুয়েত সরকার বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে। এমন উদ্যোগের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী ডিসেম্বরের 10 তারিখ থেকে সকল প্রবাসী কুয়েত গৃহকর্মী সবাইকে ফেরত আনা হবে। কুয়েত সরকারকে আমার প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিমান চলাচলের ঘোষণা ছাড়াও নির্ধারণ করা হয়েছে বিমান ভাড়া। কুয়েত সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে ভারতীয়দের 110 কুয়েতি দিনার, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা ও নেপাল থেকে আগতদের 145 দিনার এবং ফিলিপাইন থেকে আগত গৃহকর্মীদের 200 দিনার বিমান ভাড়া পরিশোধ করতে হবে। সময় সংবাদ, কুয়েত। ওয়ালটন ফ্রিজ কিনে 500% ক্যাশ ভাউচার পেয়েছেন আরও 3 জন ক্রেতা। রাজধানীর খিলগাঁও, বাংলা মোটর এবং ব্রাহ্মণবাড়িয়াতে ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ওয়ালটনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একটি ফ্রিজ কিনে 5 গুণ করে ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কার জেতা ক্রেতারা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রেলের 80% ইঞ্জিনের মেয়াদ পেরিয়েছে কয়েক দশক আগে। যাতায়াতে বাড়ছে ঝুঁকি, লোকবল সংকটের অজুহাত সমাধানের আশ্বাস মন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে তৎপর সংঘবদ্ধ প্রতারক চক্র। শেডে থাকা পণ্য কম দামে বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কাস্টমসের সংশ্লিষ্টতা ছাড়া সম্ভব নয়, দাবি সংশ্লিষ্টদের। এবং বাংলাদেশে ব্যবসা বাড়াতে পারছে না ফেসবুক। ঢাকার ঝুপড়ি ঘরে বসে মার্ক জাকারবার্গকে টেক্কা দিচ্ছে A1 কোম্পানি। ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।